হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো প্রথমে একটা তুলনায় যাব আমি। অনেকেই আমরা জানি যে নদীর জীবনের সঙ্গে একটা মেয়ের জীবনকেও তুলনা করা যেতে পারে, কারণ তার উৎসস্থল একটা হয় আর তার শেষ আরেকটা জায়গায় গিয়ে হয়। তাহলে এটা একমাত্র মেয়েদের ছাড়া তো সম্ভব না, মেয়েদের জীবন ছাড়া সম্ভব নয়। এবং তার যে বহমান কালটা, চলার সময়টা, সেটার অনেক রকম পরিস্থিতির উপর দিয়ে যায়। আমরা সবাই জানি শুরুতে, মাঝে, শেষে। ঠিক আছে, গতির কথা বলছি নদীর। আমি এখানে ভূগোল পড়াতে বসিনি, অবশ্যই পড়াবো না এবং যাবও না ওই লাইনে। আমি শুধু বলবো যে একটা মেয়ের জীবনের সঙ্গে নদীর জীবনের ছোট্ট একটা জায়গায় তুলনা করবো না, পুরো তুলনাটা করবো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। অবশ্যই আমি সেখানে আসবো না। এবং একটা কথা আমি ধার নেব, অবশ্যই বেচুর ভিডিও থেকেই ধার নেব। সেই ধার নেওয়া কথাটাই আমি আমার তুলনার মধ্যে ঢোকাবো। যেমন বেচু বলেছিল ওদের যে নদীটা, গ্রামের নদীটা, সেই নদীটা বন্যার সময় প্রচণ্ড জল বেড়ে যায় এবং তার উপর যে বাঁশের সাঁকোটা রয়েছে সেটা বন্যায় অনেক সময় ভেঙে পড়ে যায়। আজকের মানে গতকালকের ভিডিওতে আমরা দেখেছি প্রায় ভঙ্গুর দশা, পুরোটা এখনো ভাঙেনি, মানুষজন হাতে প্রাণ নিয়ে চলাচল করছে। তো নৌকা চলাচলের একটা মাধ্যম তৈরি হবে যখন সাঁকোটা পুরোপুরি যাবে গিয়ে, চেষ্টা চলছে। তো এইটা কথা নয় আমার, এইটা তুলনার বিষয় নয়। তুলনার বিষয়টা যখন বেচু বলল যে নদীর জলটায় যতক্ষণ স্রোত থাকে ততক্ষণ ভয় থাকে না। অর্থাৎ নদী একটা জায়গায় চলছে চলছে চলছে, স্রোত দেখে বোঝা যায় যে নদী কোন দিকে বইছে। অর্থাৎ নদীর কাজটাকে আমরা বুঝতে পারি, নদী কি করছে বা নদীতে কি চলছে, যেভাবেই বলো। কিন্তু এখন এই পরিস্থিতিতে নদীর জলে কোনো স্রোত দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ নদীর জলটা এখন স্থির হয়ে রয়েছে। তার মানে নদী কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। কিন্তু একটা ভয় উকি মারছে সেখানে, সেটা হলো নদীর জল চুপ করে যাওয়া, মানে স্থির হয়ে যাওয়া মানে হচ্ছে নদীতে জলস্ফীতি ঘটছে, অর্থাৎ জল বাড়ছে। তার জন্যই নদী বইছে না, ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তার মানে এটাই হলো ভয়ের কারণ। অর্থাৎ এই জলস্ফীতি ক্রমশ যদি বাড়তে থাকে এবং নদীতে যদি স্রোত না দেখা দেয়, তো বন্যা অবশ্যম্ভাবী এবং সামনের সমস্ত জমি, চাষের জমি, রাস্তা, পথ, ঘাট হয়তো বা বন্যার মানে কবলে চলে আসবে, এরকম একটা আশঙ্কা থেকে যায়। এটা আমরা বেচুর কাছ থেকে আমাকে ধার নিতেই হলো। এবং খুব সুন্দর উদাহরণটা দিয়েছে, যেটা আমি অ্যাপ্লাই করবো আমার উদাহরণে। অ্যাজ ইফ কোনো মেয়ে যেন যখন খুব চেঁচামেচি, দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি করে, তখন কিন্তু তাকে বোঝা যায় সে কি করছে, মানে সে কি চাইছে, তার কি ডিম্যান্ড। কিন্তু যখন সে চুপ করে যায়, ভেতরে ভেতরে নিজেকে তৈরি করতে থাকে, তখন কিন্তু সামনের লোকজনের হোশ উড়ে যায়। অর্থাৎ তারা ভাবতে বসে, এবার কি, এর পরে কি, আদতে কি হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? অবশ্যই একটা মায়ের কথা বলতে চাইছি, যে মাকে নিয়ে গোটা ওয়াইটি একেবারে সরগরম হয়ে রয়েছে। কারণ সেই মাকে না বেচলে, সেই মায়ের গল্প লোককে না বললে, সে বানিয়েই বলো বা অরিজিনাল গল্পই বলো, যাই বলো, লোক খাবে এবং তাদেরও পেটে ভাত জুটবে। ওকে, তো কে বলতে বসেছে একটি মায়ের কথা? আমি তোমাদের কদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এতদিন আমি কোনোদিন কোনো ক্রিয়েটারকে নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু এইবার থেকে, যেদিন থেকে যে ক্রিয়েটারের সম্বন্ধে বলবো, তিনার বিরুদ্ধে কোনো কথা বলবে বা কোনো কথা আনার চেষ্টা করবে, আমি অবশ্যই তার প্রতিকার করব এবং অবশ্যই তাকে নিয়ে কন্ট্রোভার্সি করব। কারণ অনেক হয়েছে ভাই, যে কাজ তুমি নিজে করো, যেই দোষ তোমার ঘাড়ের ওপর, মাথার উপর রয়েছে, সেই কারণে তুমি আরেকটা অন্য কোনো মেয়েকে কখনোই দোষতে পারো না। ঠিক আছে, অন্যরা যা করছে করুক, কিন্তু তোমার এটা মানায় না। ঠিক আছে, কাজেই অবশ্যই তার প্রতিটা কথার উত্তর আমি দেবো, কারণ টিনা এখানে কারোর ভিডিও দেখেও না, বলতেও যাবে না। কাজে উত্তর দেওয়ার জন্য আমরা রয়েছি। যতই বলুক আমাদের টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে রেখেছে, ভাই সে তাদের ভাবনা, কারণ তারা এইভাবে বিক্রি হয় তাই লোকের সম্বন্ধে এরকম ভাবতে পারে। তো প্রথমেই বলবো, যেটা নিয়ে কথার উত্থাপন হলো, পেট খারাপ। তা পেট খারাপ মানে বাইরের খাবার দাবার বেশি খায়, রাস্তার মানে অস্বাস্থ্যকর খাবার খায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন তখন খায়, রাত 9টার সময় খায়, 9:30টার সময় খায়, যখন রাস্তা দিয়ে, বাড়ির সামনে দিয়ে মুড়ি মাখা যায়, ফুচকা আলা যায়, সব সময় খায়। তারপর তো বাইরে বেরিয়ে খাই এবং খাওয়ার মধ্যে কোনো গ্যাপ থাকে না, আমি বলে যাচ্ছি তার অভিযোগগুলো। এবং সবথেকে বড় কথা, বাড়ির খাবার, হালকা ফুলকা খাবার মুখে রোচে না, সবসময় বাইরের এরকম ফাস্টফুড খাওয়ার দিকে ঝোঁক। আর আরও আরও যেটা হলো, বাইরে খাবার বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, মানে যেখানে যায় খাবার কেনে এবং বাইরেই খায়, মানে বাড়ি এনে খায় না। ঠিক আছে, মানে বাইরের হাওয়া, ধুলো, ময়লা এর মধ্যেই বসে বসে খেয়ে নেয়। মানে এটা টোটালি আনহেলদি, নোংরা, আনকালচার্ড এবং অপরিষ্কার একটা আখ্যা দিয়ে দিল। আচ্ছা, এখানে আমি বলি ফার্স্টে, এবং
তার সঙ্গে সঙ্গে নিজের তুলনাও করলো যে আমি বাড়িতে সবসময় খাবার তৈরি করে ছেলেদের দিতে চেষ্টা করি, আমরাও কি খাই না, মাসে একদিন খাই, কবে খেয়েছি মনে নেই, খাবো মাঝে মধ্যে খাবো, কিন্তু বাড়িতে খাবো মানে হেলদি খাবার, বাইরের খাবারই মানে বাড়িতে রান্না করে খাবো, এটা বলতে চাইছি, স্বাস্থ্যকর হিসেবে সব কিছু ঠিক আছে, অভিযোগটাও ঠিক আছে, তার এখনকার নিজের লাইফস্টাইল সম্বন্ধে বলাটাও ঠিক আছে, কিন্তু এখানে কোন জিনিসটা কোথায় গিয়ে লাগলো জানো, নিজের বয়সের সঙ্গে টিনার বয়সের তুলনা করে ফেলেছে। কারণ আমরা প্রত্যেকে এই বয়সটা কিন্তু পেরিয়ে এসেছি, অর্থাৎ এই যে তোমার টিন এজ থেকে একটা মিডল এজ অবধি আসার যে মাঝখানের টাইমটা, হ্যাঁ বলতে পারো টিন এজ থেকে তোমার বিয়ের আগের বয়সটা অবধি, যার যখন বিয়ে হবে সেই বয়সের আগে অবধি সময়টা যদি কেউ নিজের মতো নিজের লাইফটা কাটায়, তাহলে সে বুঝতে পারবে যে টিনা কীভাবে তার লাইফটা কাটাচ্ছে। সবাই বুঝতে পারছে, যে বলছে সেও বুঝতে পারছে। আমার তো রীতিমতো মনে আছে এই সময় আমার একদিনও মনে হয় না যে আমি বাইরের খাবার না খেতে গেছি, সত্যি খেয়েছি। রাত অফিস থেকে ফিরছি, বাইরের খাবার খেয়ে ঢুকে এসেছি, এরকম হয়েছে। বন্ধুদের সঙ্গে ফিরছি, কলিগদের সঙ্গে ফিরছি, চল আজকে একটু খাই, ফুচকা তো খেতামই, আইসক্রিম, ফুচকা, ক্যাডবেরি, এগুলো ছিল আমার খাদ্য, এবং তার সঙ্গে রোল, চাউমিন। আসলে মানুষ না নিজের বয়সটা ভুলে যায়, মানে এই টিনার বয়সে তারা কি ছিল সেটা ভুলে যায়। এই বয়সটা কিন্তু সেও এইভাবে কাটিয়েছে। আজকে গিয়ে তার মনে হচ্ছে যে আমি ওই রকমভাবে খাওয়াটা আমার নোংরামি লাগছে। সেই লাইফটা সে কাটিয়ে আসার পরে সে কী করে সেটাকে নোংরামি বলতে পারে? এক থেকে বড় কথা বয়স হয়েছে, টিনার বয়স আর তার বয়স কিন্তু এক নয়। কাজে এই এক একটা বয়সে মানুষের কিন্তু এক একটা উপলব্ধি আসে। ও যে বয়সে রয়েছে সেই বয়সে খাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আজ আমরা যদি আমাদের বয়স অর্থাৎ 40 আপ বয়স, আমার 40 আপ না, আমার আরও বেশি, 50+, কতদিন 50 বলবো ভাই, এই 50+, মানে 50 আমি উতরে গেছি রিসেন্ট, ঠিক আছে, কাজে 50+ চলছে। তো সেই জন্য বলছি যে 40+-এর পর থেকেই মানুষ কিন্তু তার খাওয়ার ব্যাপারে অনেকটা সংযম আনতে পারে। সে তখন ভাবতে পারে যে আমি এটা খাবো না, ওটা খাবো, বা নিজের উপর একটা কন্ট্রোল করতে পারে। কিন্তু তার নিচে কিন্তু অতটাও কন্ট্রোল করা সম্ভব হয় না, বিশেষ করে 30-এর নিচে বয়সটা তো কন্ট্রোল করাই যায় না। সেই বয়সটা যারা পেরিয়ে এসছে তারা কিন্তু এই কথা বলবেই না। কাজেই নিজেকে মানে কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে ওই বয়সে কী করেছে সেটা আগে ভাবা উচিত। কাজেই টিনা এটা করেছে, টিনা সেটা করেছে, ওরা নোংরা, ওরা আনহেলদি ফুড খায়, এরকম কিন্তু সবাই খায়। যারা হাই রাইজ বিল্ডিংয়ে থাকে তাদেরও ইচ্ছা করে ওই ফুচকালার রাস্তায় যে ফুচকা বিক্রি করে ওখানে গিয়ে আমরা একদিন ফুচকা খাই, তাদেরও মনে থাকে। যারা সেলিব্রিটি তাদেরও মনে হয় যে আমরাও পুজোয় ঘুরে ঘুরে কোনো ফুচকালা থেকে ফুচকা খাই। হ্যাঁ, যারা অহরহ খায় বাচ্চা ছেলে মেয়েগুলো, তারা তো খাই। নিজেদের ছেলে মেয়েদের কথা কি ভুলে গেছি? আমার মেয়ে তো প্রায় রোজ ফুচকা খেত, এখন না হয় বাইরে থাকে, কলকাতা স্টাইল ফুচকা পায় না তাই খায় না, বলে সেই টেস্টই পায় না, তার জন্য খায় না। কিন্তু যখন আবার আসবে ঠিক খাবেই। আমি খাওয়া নিয়ে জীবনে কাউকে বলিনি, কিন্তু হ্যাঁ এতটা খাওয়া উচিত না। তবে কি ওর একদিনের খাওয়া হয়েছে, ওর দীর্ঘদিন খাওয়ায় তোমার কি বলবো, অনিয়ম হয়েছে, জার্নি হয়েছে, তারপরে ওয়েদার সব মিলিয়ে শরীর খারাপ হয়েছে। কাজে একদিন কি ফুচকা খেলো, কি অমুক খেলো, কি বাইরে ঘুরতে গেল, সেটাকে নিয়ে কাউন্টার করা এটা কিন্তু কোনো ভালো মানুষের কাজ নয়। কাজে যে নিজে এক সময় করেছে সে কিন্তু পরে এটা বলতে পারে না যে তুমি এটা করো না, কারণ সবার বয়সটা সবাই ভুলে যায়। আমরা এখন গিয়ে আমাদের বয়সে বসে বলতেই পারি ভাই এটা খারাপ, ওটা মন্দ, অমুক তমুক, কিন্তু ওই বয়সে যখন আমরা ছিলাম আমরা শুনেছিলাম বাবা মার কথা? আমি তো শুনিনি। আমার সৎ সাহস আছে, আমি বলছি আমার বাবা মা কিন্তু বলতো রোজ রোজ খাস না, রোজ রোজ সিঙ্গারা খাস না, রোজ রোজ ফুচকা খাস না, কিন্তু খাবো নিজে রোজগার করছি, খেয়েই বাড়িতে ঢুকছি, এরকম ব্যাপার। তারপর শরীর খারাপ কি করেনি, করেছে, তার জন্য অফিস কামাইও করেছি, তার জন্য কি হয়েছে? বাবা মার কিছু হয়েছে আমার ক্ষতি, ঠিক আছে। কাজে এই ক্ষতি হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, কাজের অসুবিধা হচ্ছে, করতে করতে নিজেকে আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করে শুধরে নিয়ে আজকে গিয়ে জ্ঞান দিতে বসেছি, সোজা কথা। এটাই কিন্তু সবাই করছে, নিজের বেলায় আটিসাটি আর পরের বেলায় দাঁত কপাটি, ওটা বলতেই হয়। তো এটা হলো কথা। এরপরে চলে আসি ব্লাড টেস্ট বা ব্লাড রিপোর্ট। ডাক্তার দেখিয়ে করেছে না দেখিয়ে করেছে ভাই, র্যান্ডাম মানে এমনি যে হেলথ চেক আপ হয় সেইগুলোর কথা বলছে, যে হেলথ চেক আপ দেখিয়ে নাকি হেলথ চেক আপের ওই নিউজগুলো থেকে হেলথ করেছে, ব্লাড টেস্ট করে একটা নিজেদের জন্য টেস্ট করিয়ে নিয়েছে। ভাই এটা কার মনে হয়, মানে কে এরকমভাবে করে? আমি তো শুনিনি। এখন যার অলরেডি রোগ রয়েছে সে মাঝে মাঝে টেস্ট করে রোগের মাত্রাটা বোঝার চেষ্টা করে, কিন্তু যার এখনও কোনো ডিটেক্টই হয়নি সে কেন এইভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া হেলথ চেক আপ করবে? তারপরে তাকে বলা হচ্ছে ডাক্তার দেখাতে গেছে, কই দেখায়নি তো, সব দেখাতে হবে বলেছে তো মুখে, এটাই তো যথেষ্ট যে ডাক্তার দেখিয়ে তার ব্লাড টেস্ট করতে বলেছে ডাক্তার, তাই সে করছে, এইটাই তো কথা, এটাই তো যথেষ্ট। ব্লগার মুখে বলবে কি দেখাবে সেটা তার ইচ্ছা। এই যে বেচু 1000টা কাজ করে, সব দেখিয়ে করে? এই যে ঘরে এসি লাগলো, কিনতে গেছে, লাগিয়েছে, এই সমস্ত দেখিয়ে করেছে না? ওই যে ঘরটা সাজিয়ে ফেললো, সব দেখিয়ে করছে না তো? তাহলে
যার ইচ্ছা দেখাবে, যার ইচ্ছা দেখাবে না, তোর কি? তুই কেন জিজ্ঞাসা করবি? আমি রিকে বলছি, কারণ ওর দেখার ইচ্ছে, দেখানোর ইচ্ছে, ওর ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলছে দেখায়নি তাহলে কেন মানবো? আরে মানতে তোকে কে বলেছে? কেউ মানতে বলেনি। তুই দেখ, আমরা যেমন ব্লগিং দেখি তুইও দেখ, হয়ে গেল। এবার ও কেন করছে, কার মানে নির্দেশে করছে সেটা ও বুঝবে, ডাক্তারের নির্দেশে করছে না নিজের ইচ্ছে হয়েছে সে বুঝবে। তারপরে বলছে জানলো কি করে যে ওর কোনো রোগ হয়নি, কারণ রিপোর্ট এসে ডাক্তারকে তো আর দেখায়নি। তাহলে আচ্ছা, অনেকেই হয়তো জানে না, যেমন আমরা ম্যাক্সিমাম জিনিস রিপোর্ট ডাক্তারকে সবসময় যেতে হয় না, বিশেষ করে এটা করোনার পর থেকে হয়েছে। হ্যাঁ, আমাদেরও যেতে হয়নি, এমন কি আমরা রিপোর্টও কালেক্ট করি না, হোয়াটসঅ্যাপে সেন্টার থেকে পাঠিয়ে দেয়, যেখানে টেস্ট হয় সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, আমরা সেই হোয়াটসঅ্যাপ থেকে ডাক্তারের হোয়াটসঅ্যাপে আমরা সেন্ড করে দিই, এবং ডাক্তার ফোনের মাধ্যমেই আমাদের যা বলার বলে। হয় যদি চেক আপ করতে যেতে হয় তো আমাদের যেতে হয়, আর যদি না হয় প্রেসক্রিপশনের ওষুধ চেঞ্জ করে দেয় তো দিয়ে দেয়। ঠিক আছে, এইবার ও হয়তো হোয়াটসঅ্যাপে রিপোর্ট সেন্ড করে দিয়েছে, এবার ডাক্তার যদি যেতে বলে যাবে, আর যদি কিছু না হয় তাহলে যাওয়ার প্রয়োজন নেই। এটা আজকাল ডাক্তাররা অনেকভাবে করে যাতে রোগীর বারবার আসতে না হয়। হ্যাঁ, এই সিস্টেমটা শুরু হয়েছে করোনার পর থেকে, আগে ছিল না, এটা কথা। কাজে এই যে ডাক্তার না দেখিয়ে জানলো কি করে ওর কিছু নেই, আচ্ছা এই একটা উপায় হতে পারে। আর দ্বিতীয় উপায়, যে দিতে এসেছিলেন যিনি কালেক্টর, উনি অনেক সময় কম্পাউন্ডারের মতনই হন, উনিও জানেন অনেকটা, এটা 2 নম্বর, তার কাছেও জিজ্ঞাসা করতে পারে। আর থার্ড একটা উপায় আছে, যেটা কিনা রিপোর্টে সবসময় প্রতিটা টেস্টের একটা মার্জিন দেওয়া থাকে, এত টু এত পার্সেন্টেজ, তার কশন লাইন, সেটা যদি পার হয় তবে সেটার বিপদের সম্ভাবনা থাকে। আর যদি আমি মার্জিনের মধ্যে আমার পার্সেন্টেজের নাম্বারটা আমি দেখতে পাই, তো আমি তো নিজেই বুঝতে পারবো যে আমার সেই রোগটা আছে না নেই, এটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে, ওখানে সব কিছুই পরিষ্কারভাবে, হ্যাঁ আমি টেস্টের এলিমেন্টের নামগুলো না বুঝতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ওই কষান লাইনটা, মার্জিনটা দেখলে আমি বুঝতে পারবো, এইটুকু বোঝার অন্তত সামর্থ্য টিনার আছে। কারণ ওর রিসেন্ট যে প্রমোশন, রিসেন্ট যে ওর ইন্টারভিউজ, রিসেন্ট যে ওর বক্তব্য, ওর স্মার্টনেস যেটা ও দেখিয়েছে, আমার তো মনে হয়, এবং ওর স্পোকেন স্পিড, ইংলিশ অ্যান্ড হিন্দি দুটোই ভালো, যতটুকু জানে তার উপর, মানে কনফিডেন্স আছে, কনফিডেন্স লেভেল আছে। আমার তো মনে হয় এই জিনিসটা ও জানে, আজ বুঝতে পারছি ও জানে। হ্যাঁ, নিজেকে গ্রাম্য করে রাখে, শহরে গেলে ও নিজের শহরে কোনা দেখায়, মানে অনেকটা জলের মতো, বলেছিলাম মেয়েরা নদীর মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকৃতি ধারণ করে, খুব ভালো এরা মানিয়ে গুছিয়ে চলতে পারে, তার জন্যই 5 বছর ওখানে টিকেছিল। আর পারেনি, মানে গ্লাসের জল এতটাই ভরে গেছিলো আর পারেনি থাকতে, ওকে বেরিয়ে আসতে হয়েছে, উপায় নেই ভাই। তার মানে বুঝেই নাও যে ওই বাড়িতে কারোরই থাকা সম্ভব নয়, নিজের মেয়ে থাকতে পারলো না তো ছেলের বউ কী করে থাকবে? ওই রকম মা আর স্বামী হলে ভাই, শ্বশুরও তো এক্সেবার করে, ওই 3জনই কাফি কাউকে তাড়াবার জন্য, বাড়ির জন্য একেবারে। আমি আগে প্রথমে ভাবতাম মা, তারপরে ভেবেছি বেচুকে, এখন বাবাও সমান দোষে দোষী। ওই ভদ্রলোক হচ্ছে মানে ভালো মুখের শয়তান, বিড়ালের মতো মুখ করে বসে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি উনি হলেন কুচুটে শয়তান। যাই হোক, কারণ তার সামনে অন্যায় হচ্ছে, সে ভালো মানুষের মতো মুখ করে অন্য বাড়িতে গিয়ে বসে রয়েছে, মানে আমি কিছুতে নেই, আমি কিছু জানি না, অথচ আমি সব জানি, আমি সব মানছি এবং সব কিছুতে ইন্ধন দিচ্ছি। বুঝতে পারছো? কথাবার্তা, তার অ্যাটিচিউড, তার কবিতা বলার নমুনা এবং কবিতা লেখার ভাষা, ও বাবা, ওনার ভালো মানসিকতার প্রতিটা দিক আমাদের সামনে উন্মোচন করে দিচ্ছে। তো রিকে আশা করি আমি বলতে পারছি, ওর বক্তব্যটা এতটা মনে করছে ও বিশাল বিদ্বান, ও বিশাল সব কিছু সব জানতা না, আমরাও সব জানতার নই, কিন্তু তবু কেউ যখন বলে নিজের সামান্যতম জ্ঞানটুকু দিয়ে সেটার বিশ্লেষণ করার চেষ্টা করি। দেন লাস্টে ফরমোস্ট একটা কথা যেটা বিশালভাবে আমার কানে লাগলো, যে একটা মেয়ে যে কিনা তার মানে স্বর্গের মতো শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেতে পারলো, তাহলে সে আর কোথায় টিকতে পারবে, এরকম একটা কথা বলেছে। এটা একদম সঠিক কথা বলেছে। মানে তুমি পরকীয়া করবে, ও যেরকম করেছে, মানে পরকীয়া করবে মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট করবে, এবং সেটা যদি তোমার স্বামী না জানতে পারে তো খুব ভালো, ওয়াইটি জেনে গেল তো আরও ভালো। তারপরে তো ওয়াইটির কিছু দিদি দাদা থাকবে আমার, যারা কিনা আমার স্বামীকে বোঝাবে, তারপর স্বামী বুঝে বলবে না তুমি করো। তার মানে হচ্ছে আমি আমার জায়গাটা ঠিক রেখে আমি যা খুশি করতে পারি, এবং আমি কোনোভাবেই আমার শ্বশুরবাড়িটাকে ছাড়বো না। আর শ্বশুরবাড়িটাই আমার লাভবান জায়গা, সেখানে আমি থেকে আমার জায়গাটা মানে শক্তপোক্ত রেখে এবার আমি যা খুশি এদিক ওদিক গুলখিলাই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, শুধু শ্বশুরবাড়িটাকে ছাড়া যাবে না, মানে এখানে বলতে চেয়েছে টিনা ওর বোকামির পরিচয় দিয়েছে। মানে তুমি যাই করো এমনভাবে করো, মানে চোরকে বলছে চুরি করো যদি তুমি ধরা না পড়ো, মানে তুমি ধরা পড়ো না অথচ চুরি করো, অর্থাৎ তুমি চ্যাট করছো করো, কিন্তু তোমার বর জানতে পারলো, এটা তুমি বোকামি করে ফেলেছো। কারণ শ্বশুরবাড়িটা একটা দারুণ জায়গা ছিল তোমার জন্য, যেখানে তুমি ভালোভাবে থাকতে পারতে, আরামে থাকতে পারতে, ছেলেকে নিয়ে থাকতে পারতে, আবার হোয়াটসঅ্যাপ চ্যাটও করতে পারতে। তাহলে এই বোকামিটা করাটা ওর বিশাল ভুল ছিল,
কিন্তু একটা জানছে না যে টিনার মানে মাথার উপর ওই শাশুড়ির মতো একটা ক্যারেক্টার রয়েছে, যেই ক্যারেক্টার কিন্তু রিয়ের মাথায় নেই, বুঝতে পারছো? যে ওই ক্যারেক্টারের জন্যই টিনার মানে হাজবেন্ড, সোকল হাজবেন্ড বেচু একটু বেশি কি বলবো, ভরসা পেয়ে গেছিল যে বউ যায় যাক, মা তো আছে, ঠিক আছে, বউ আছে না, মা তো আছে, কাজেই আমার কোনো অসুবিধা হবে না, কাজেই ওই বউকে আমি পাঠিয়ে দিই, বের করে দিই, দিয়ে আমি কামাই করে নিই। এবার কামাই করার পরে কি করবো সেটা আমার আগে প্ল্যান ছিল না, তারপর ধীরে ধীরে আমি ভাববো স্টেপ বাই স্টেপ, সেই নদীর জলের মতো কোন দিকে যায় দেখবো, সেই অনুযায়ী আমি আমার দিক বদলাবো। তা সেইভাবেই ও দিক চেঞ্জ করতে 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 আজকের এই জায়গায় এসে পৌঁছেছে, 1 বছর পার করে ফেলেছে, এবং নেক্সট ওর ডেস্টিনেশনটা কি ক্রমশ বোঝা যাবে, ক্রমশ ধীরে ধীরে প্রকাশ হবে। তাই বলি রিকে, এই যে বলা, এই যে চালাকি, ওপর চালাকি, যে ঘরের খাও আর বোনের মোষ তারাও, সেটা ও নিজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করুক। এই যে কেউ সৎ হলে জিনিসটা করে না, সেটা তো টিনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি থাকবো, তো যেখানে থাকবো সেখানে সৎ থেকে থাকবো, সেখানে আমি অসৎ রয়েছি আর বাইরে আমি গুল খিলাচ্ছি, এই জিনিসটা অন্তত টিনার মধ্যে নেই। কাজে তোরা যে বলিস টিনা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী ক্যারেক্টার, ভাই নিজের মিথ্যাই ধরে রাখতে পারলো না মেয়েটা, সে নাকি জগৎ সংসারকে মিথ্যা কথা বলছে। যাই হোক, যারা বলে, যারা বলছে, তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো, কারণ তারা যেটা ভিউয়ার্সদের বোঝাতে চাইছে সেটা মনে হয় সঠিক বোঝাতে চাইছে না। কারণ মেয়েটা বা মাটা তার নিজের অস্তিত্বের লড়াই লড়ছে, কাজে সেই লড়াইয়ে আমরা মেয়েরা বা মারা যদি সঙ্গে না থাকতে পারি, তাহলে আমরা কি মানুষ, আমরা কি মানসিকতা নিয়ে বড় হয়েছি, মানে কিসের জন্য আমরা ওয়াইটিতে এসে কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছি, যদি সত্যটাই লোকের সামনে তুলে না ধরতে পারি। হ্যাঁ, যেদিন মিথ্যার হার হবে, সেদিন অবশ্যই মায়েরও জিত হবে, অবশ্যই হবে। এবং মা জীবনে হারতে শেখেনি, মা হারেনি কোনোদিনও, কোনো মাই কোনোদিন হারেনি, কারণ মারা যা পারে অন্যরা তা পারে না। কাজেই কিছু মা যখন একটা মাকে এইভাবে নিগ্রহ করতে পারে, তখন আমাদের কি মনে হয় জানো, আমাদের রাগ হয় না, আমাদের কষ্ট হয় যে কেন, কেন, কিসের জন্য। একটু যদি বোঝে, একটু যদি, আমার মনে হয় এরা বোঝে, কিন্তু কিছু কারণে এরা মুখ খুলতে পারে না। কারণ তার জন্য রিকে দেখলাম কেউ একজন টিনার প্রেগনেন্সি নিয়ে ভিডিও করেছে, অবশ্যই কি মা বলতে কোনো অসুবিধা নেই, সেই জায়গাটাও সুন্দরভাবে এড়িয়ে গেল, কারণ এটা যে সম্ভব নয়, এটা টোটালি ফেক, মিথ্যা গল্প, গল্পের গরু গাছে তোলা, সবটাই বলেছে। কাজেই এই জায়গাতে ও কিন্তু নিজেকে সেফ রাখলো, আর কিছু রাখলো না, ঠিক আছে। তার জন্য নিজেকে ভালো প্রমাণিত করতে পারলো না, পারবেও না, কারণ ওর উপর অনেক চাপ আছে, ঠিক আছে। কারণ একবার যে চক্রভুয়ে তুমি ঢুকে পড়েছো, সেই জায়গা থেকে বেরোনো এত সহজ নয়। যদি বেরোতে হয় তো ভাই তোমার চ্যানেল খতরায়, এটা একদম শিওর। তোমাকে হয় ওয়াইটিতে থাকতে হবে এর মধ্যে থেকে, নয় ওয়াইটি ছাড়তে হবে ভালো থাকতে গেলে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্টস করো, সঙ্গে থেকো, এখনকার জন্য টাটা, বাই।